200-250, রে বাপরে, সব থেকে উঁচু মা শীতলা। 40-এর পর উনি এখনো এখান দিয়ে বেরোন, ওনার ঘোড়ার আওয়াজ এখানে প্রতিবেশীরাও অনেকে পেয়ে থাকে। মায়ের মূর্তি কিন্তু সুবিশাল, চারিদিকে সাদা, মানে বরফ পড়েছিল, মানে শিলাবৃষ্টি। বাপ রে বাপ, বুঝতে পেলেন যে মা এখানে এসছে। হ্যাঁ, বেশ স্নিগ্ধ আর বেশ মিষ্টি। আচ্ছা, এটা তো তাহলে অন্য জায়গায় শুনেছি খিচুড়ি, আপনাদের এখানে? আমাদের এখানে 5 রকমের তরকারি, ভাত, ডাল, এরকম মিষ্টি এসব দিয়ে খাওয়াই। তো আমি আর শ্রেয়া আজকে আমরা দুজন এই যে পেছনে দেখতে পাচ্ছ, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া ময়দান মেট্রো স্টেশনে, রাইট? এটাও একটা নতুন এক্সপ্লোরিং মানে পার্ট আর কি, এই যে হাওড়া ময়দান মেট্রো স্টেশন। এই যে সো বেসিক্যালি এই যে নতুন মেট্রোটা হয়েছে, এই নতুন মেট্রোটা হওয়ায় কিন্তু অনেক নতুন জায়গাকে এক্সপ্লোর করার চান্সেস অনেক বেশি হয়ে গেছে আমাদের কাছে। তো আজকে হাওড়া ময়দান, মানে এটাকে অ্যাকচুয়ালি শিবপুর এলাকাও বলা হয়ে থাকে, এই অঞ্চলে আমরা দুজন কেন এসেছি সেটা এবার তোমাদের সাথে শেয়ার করে নিই। তো বেসিক্যালি আমরা দুজন আজকে হাওড়া ময়দানে মানে এই অঞ্চলে এই কারণে এসেছি যে বাংলার একটা খুব আঞ্চলিক উৎসব, একটা জনপ্রিয় আঞ্চলিক উৎসব, যা সময়ের সাথে সাথে অনেক জায়গা থেকে হারিয়ে গেছে বা বহু মানুষ সেটাকে এখন অবধি ধরে রাখতে পেরেছে। সেই আঞ্চলিক উৎসবকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো খানিকটা আরও এগোবো, আর এগোতে এগোতে তোমাদের সেই গল্প বলবো যে আমরা কি আঞ্চলিক উৎসব নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। হাওড়া শিবপুর বা ময়দান থেকে আমি সৌভিক, অ্যান্ড উই আর। তো হাওড়া ময়দানে দাঁড়িয়ে যে কথাটা তোমাদের বলেছিলাম যে আজকে তোমাদেরকে একটা আঞ্চলিক পুজো, মানে বাংলার যে আঞ্চলিক পুজো, সেই পুজোর সাথে পরিচয় করাবো। সেটা হচ্ছে শীতলা পুজো। এই হাওড়ার যে শিবপুর অঞ্চলে আমি রয়েছি, এখানে কিন্তু বেশ কিছু প্রাচীন শীতলা পুজো হয়, এবং সেই শীতলা পুজোগুলোই তোমাদের কাছে তুলে ধরার উদ্দেশ্যেই আমরা হাঁটছি এই মুহূর্তে। এবং আমাদের প্রথম পুজো পড়বে হচ্ছে খুরুট পঞ্চাননতলা, ইয়েস, যেটা 78 ইয়ার্স ওল্ড এবং সব থেকে প্রাচীন এই অঞ্চলের শীতলা পুজো এবং সর্বোচ্চ। তো বেসিক্যালি তারপরেও আরো 2-3টে পুজো আছে, সেগুলোও তোমাদের সাথে দেখাবো। তো যেতে যেতে 2-3টে কথা বলে নেওয়া খুব দরকার। সেটা হচ্ছে শীতলা পুজো কি। অনেকেই জানো, অনেকে যারা জানো না তাদের পরিচয় করাই এই আঞ্চলিক উৎসবটির সাথে। শীতলা পুজো বাংলার ঘরে ঘরে বসন্তকালে পালিত হয়। আগে বাংলায় বসন্তকালে বসন্ত রোগ হতো, ঠিক আছে, এছাড়া বিভিন্ন জরা ব্যাধি হতো। সেই জরা ব্যাধি থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে সেই সময় প্রাচীন গ্রাম বাংলায় মা শীতলার আরাধনা করা হতো, যা মা দুর্গারই এক রূপ, যেখানে মা জরাসুর বা যারা জরা বা ব্যাধির যে অসুর তাদেরকে বধ করে। তো সেই মায়ের পুজো হতো, এবং সেই পুজোই কিন্তু এখনো চলে আসছে বাংলার বিভিন্ন প্রান্তে, আর সেগুলোকেই আজকে তোমাদের কাছে আমরা দুজন তুলে ধরবো। আমরা কিন্তু অলরেডি চলে এসেছি এই যে পঞ্চাননতলা বারোয়ারির সামনে। এই যে এই হচ্ছে প্যান্ডেল, এবং আমরা কিন্তু আস্তে আস্তে মণ্ডপে প্রবেশ করব। তার আগে তোমাকে এখানে অনুষ্ঠান সূচিটা দেখিয়ে দিই। পুজো শুরু হয়েছে 2রা এপ্রিল, যেদিন হচ্ছিল শীতলা অষ্টমী, অর্থাৎ দোলের পরের যে অষ্টমী সেটাকে শীতলা অষ্টমী বলা হয়। সারা বাংলায় চলে এই পুজো, এবং নিরঞ্জন হবে 14 এপ্রিল। ওরে বাপরে, মানে প্রায় 12 দিনের পুজো। লাগলো আমার, মানে সবুজ কালারের মায়ের যে ফেস আর মানে যে হাইট, সেটা তো সর্বোচ্চ বলা যায় না। মালা পেয়েছে মা, বাট সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মায়ের হাইট, মানে উচ্চতা। এটা হলো হাওড়া জেলার এবং বাংলার সব থেকে উঁচু মা শীতলা, মানে সর্বোচ্চ শীতলা মূর্তি। এটা কিন্তু অনেক বড়, 18 ফুট প্রায়। এটা কিন্তু সর্বোচ্চ, মানে বসন্তকালে যে সমস্ত রোগ ব্যাধি হতো সেই সব দূর করতে এই সময় শীতলা পুজোর মানে শুরু আর কি বাংলায়। ইয়েস, একদম। মা একা আসে না, তার সাথে আসে হচ্ছে মায়ের সখী, এবং এই পাশে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে জরাসুর। জরা মানে রোগ ব্যাধি, সেকে যে অসুর হিসাবে প্রজেক্ট করা হয়েছে সে হচ্ছে জরাসুর। সেই জরাসুরের সাথে কিন্তু মা এখানে আসে আর কি। মানে অ্যাকচুয়ালি অনেকটা মানে দুর্গা ঠাকুরের কনসেপ্টেই কিন্তু, মানে যেখানে মা আর কি দুষ্টের দমন সৃষ্টের পালন করছে অসুরকে বধ করে, সেরকম।
এখানে কিন্তু মায়ের গয়নাগুলো খুব সুন্দর, হ্যাঁ যেমন পুরো ভরে দিয়েছে একদম। এবং এই যে কাঁসা মানে তামার যে এই যে চাঁদমালা, এটা কিন্তু আমার নজর কেড়েছে। এবং যেখানে দেখ ফুরুট লেখা রয়েছে, এই যে ফুরুট লেখা রয়েছে, তুই যদি ভালো মতো লক্ষ্য করিস লেখা রয়েছে এবং পঞ্চানন তলায় একদম লেখা রয়েছে, এটা কিন্তু বেশ সুন্দর। ঠিক যেমন আমার চন্দননগরে জগন্নাথ ঠাকুরের কথা মনে পড়ে। একদম একদম একদম। এই মুহূর্তে আমি চলে এসেছি ফুরুট পঞ্চাননতলা শীতলা পুজো, এবং আমি আমাদের মাঝখানে পেয়ে গেছি এই পুজোর একজন সদস্যকে। তো তোমার একটু পরিচয়টা যদি বল। আমার নাম আকাশ। আকাশ। আর একটু সবাই এরা কি সব মহিলা? আচ্ছা, সবাই এই পুজোটার সাথে সবাই মিলিয়ে এরাই সব করে। তো প্রথমে আমার একটু বলো যে পুজোর মানে ইতিহাসটা কি, মানে কিভাবে শুরু? ইতিহাসটা আমাদের দাদুরা করেছিল, করতে 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 তারপরে এখানে হলো পুজোটা আমাদের 78 বছরের পুজো। 78 বছর, 78 মানে এর আগেও কি হতো নাকি? 78 বছর এর আগে প্রথম থেকে স্টার্ট হয়েছে, 1 বছর থেকে স্টার্ট ওখানে হতো। ওখান থেকে করতে করতে মাঠেতে হতো। আমি একটা জিনিস আমি দেখলাম যে অন্যান্য জায়গায় শীতলা মায়ের গায়ের রং অন্য হয়, এখানে সবুজ, এর পেছনে কি কোনো কারণ আছে? সবুজই কারণ এই পুজোটার কোনো মানে অন্য কিছু অন্য জায়গা থেকে কিছু আলাদা রকমের কোনো দেখলাম যে 14 তারিখ মানে প্রায় 12 দিন এখানে ঠাকুর থাকে 12 দিন, বাকি দিন এক সপ্তাহ আছে। তো মানে বহুত লোকজন আছে, প্রচুর লোকজন, প্রচুর। এই 12 দিন ধরেই সেটা চলতে থাকে। আমরা এটাকেই ভাবি দুর্গাপূজা আমাদের হয়। দুর্গাপূজা প্রত্যেকদিন একটা করে শাড়ি ভেঙে নিয়ে তারপর 3 দিন মায়ের গান হয়, বাউল গান, তারপরে একদিন প্রোগ্রাম অনুষ্ঠান। তো আপনারা যে এতজন মহিলা রয়েছেন সবাই মিলে ছেলেরাও আছে, মহিলা আছে 12 দিন ধরে আপনারা একটা দুর্গাপুজোর মতো উৎসব এত আগেই আর কি। এটাই সবাই মিলে দুর্গা। আচ্ছা সবাই মিলে একবার জোরে জয় মা শীতলা হয়ে যায়। তো এখানে শীতলা ঠাকুর দেখতে এসে একটা বোনাস পেয়ে গেছি আমরা, মানে এখানে নাকি একটা প্রাচীন মন্দির আছে। তো আমরা যাবো এবার সেই মন্দিরের দিকেই। তো এই যে হচ্ছে সেই মন্দির, আমরা যাচ্ছি। ও ওয়াও, কত বছরের পুরনো মন্দিরটা? 200-250, রে বাপরে। উনি বাবা পঞ্চানন্দ। আচ্ছা ওই যে বাবা পঞ্চানন্দ, ওকে। চলে এসেছি সেই মন্দিরের সামনে, বাবা পঞ্চানন্দ। ও অসাধারণ, মানে শিবেরই একটি রূপ। হ্যাঁ, মানে এই প্রথমবার আমি এরকম সামনে থেকে দেখলাম। নিচে কিন্তু শিবলিঙ্গও রয়েছে এবং শিবের মূর্তিও রয়েছে। হ্যাঁ, বিভিন্ন রূপ, বিভিন্ন মূর্তি রয়েছে এখানে। আচ্ছা এই যে আমি পেছনে শিবের যে মূর্তিটা দেখছি, এটার বৈশিষ্ট্যটা কি ঠাকুরমশাই? স্যার এটার বৈশিষ্ট্য হচ্ছে নিয়েছেন বাবা ভৈরব পঞ্চানন, ঠিক আছে, মহাদেবেরই একটা রুদ্র রূপ। এনাকে প্রতিষ্ঠিত হিসেবে পান ললিতমোহন চক্রবর্তী। উনি আমার দাদু, বংশ পরম্পরায় আমরা সেবাই। 275 বছরের এই মন্দিরের ইতিহাস, পরম্পরায় এই জিনিস চলে আসছে। বাবার এই গেট থেকে বাবার 7 পুকুর পর্যন্ত আছে। আগে এই পুকুরের জল থেকেই সমস্ত ভোগ রান্না বলুন যাবতীয় কিছু জিনিস হতো, কিন্তু আস্তে 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 সেই সব জিনিস বিপর্যয়ের কারণে সেই পুকুরের জল আর ইউজ করা হয় না। কিন্তু এখনও পরম্পরায় বাবার সব অলৌকিক ঘটনা। রাত্রেবেলায় 1:40 পর উনি এখনও এখান দিয়ে বেরোন, ওনার ঘোড়ার আওয়াজ এখানে প্রতিবেশীরাও অনেকে পেয়ে থাকেন। বাবা এখানে ম্যাজিশিয়ান, দুরারোগ্য ব্যাধির হাত থেকে রক্ষা করা, সন্তান সন্ততির জন্য করা, যারা বাবাকে একনিষ্ঠভাবে এই জিনিস করে থাকেন তারা সেই আশীর্বাদ বাবার পেয়ে থাকেন। এখানে একটা সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্টের মধ্যেও যিনি এনাকে ধরে থাকেন তিনিই কিন্তু তার আশীর্বাদ লাভ করেন। পরম্পরায় সেই জিনিস চলে আসছে, বংশ পরম্পরায় সেইভাবে পরের পর জেনারেশন ওয়াইজ এই জিনিস হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আচ্ছা এবার আমরা যাচ্ছি যে এই মন্দিরের পিছনে যেখানে ভোগ রান্না হয়, সেই ভোগ রান্না করার জায়গায় আমরা যাচ্ছি। আমাদের নিয়ে যাচ্ছে এই কাকিমারা। দিদি রান্না করেন ভোগে ঘরে,
ভোগ রান্না হয় সব কিছু যা যা বলে যেদিন যেমন হয় সেদিন সব রকমের কোনোদিন লুচি ভোগ হলো, কোনোদিন ভাত ভোগ হলো, মানে যখন যেরকম ভোগ হয়। যে যেরকম দেয় আর কি সেরকম একাদশীতে বাবা লুচি আচ্ছা, সব কিছু আমাদের মন্দিরেতে হয়, সবই হয়, শুধু মাছ মাংসটা বাদ দিয়ে সবই হয়। মানে ওই আওয়াজটা পাওয়া যায় যে এরকম ঘোড়ার আওয়াজ আগে পাওয়া যেত। সব রাস্তাঘাট দূষিত ছিল, এখন সব অদূষিত হয়ে গেছে, এখন আর বাবা বেরোয় না। বাবা যে তোদের ঘর থেকে আমি বেরোবো না, আমি এখানেই রইলাম। পুকুর থেকে চান করি, ফুল কাড়ায় বাবার কাছে ডন্ডি ঘাটে, আমাদের এই মাসে তোলা পুজো হলো ডন্ডি। আচ্ছা, হ্যাঁ, পুকুরটা মানে নাম করা পুকুর, বাবারই পুকুর, 7টা পুকুর রয়েছে মাঝখানে। ও আচ্ছা, ওই জন্য 7 পুকুর নাম হয়েছে 7 পুকুর। এরপরেই আমরা ঢুকলাম হচ্ছে ভোগের ঘরে। ভোগের ঘরে ঢুকতেই একে একে আলুর দম, তারপর ভাত, এখানে তো বললোই খিচুড়ি ভোগ কম হয়, ভাতই হয় বেশি, আর তাছাড়াও রয়েছে পায়েস, তারপরে রয়েছে হচ্ছে চাটনি, মানে সব কিছু এখানে কিন্তু খুব সুন্দর করে, এই যে দেখতেই পাচ্ছ 5 রকমের ভাজা রয়েছে, ভাজার নিচেই রয়েছে ডাল, তো ওনারাও খুব সুন্দর করে একে একে আমাদের সেগুলো দেখালো। এরপর আসি যে এখানে যে এই এঁচড়গুলো দেখতে পাচ্ছ, এই এঁচড় দিয়েই কিন্তু আসলে এই বাবার পুজো হয়, এবং শীতলা মায়েরও পুজোর সমস্ত জিনিসপত্র এখান থেকেই আসে। এখানকার আম গাছ, এখানকার পুকুরের জল এবং এখানকার এঁচড় সব কিছু একসাথে। এই যে দেখছো 250 বছর পুরনো এই বাবার মন্দির, সত্যি এখানের পরিবেশটা এত সুন্দর না, পুরো মন মুগ্ধ হয়ে যাওয়ার মতো। এখানে এত সুন্দর শান্ত পরিবেশ, এই মন্দিরের পিছনেই আবার রয়েছে একটা বজরংবলীর মন্দির, এখানে রয়েছে একটা নীলকণ্ঠ বাবার মন্দির, সব মিলে একটা সুন্দর পরিবেশ। তো এই মুহূর্তে আমরা দুজন কিন্তু এই কুরুট পঞ্চানন তলা, যেটা হচ্ছে এখানকার সব থেকে প্রাচীন শীতলা পুজো এবং সব থেকে বড়, হ্যাঁ, সেই শীতলা পুজোকে এবার আমরা বিদায় জানাচ্ছি, এবং নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে এর পরের যে শীতলা পুজো সেইটা। কুরুট পঞ্চানন তলা থেকে মোটামুটি 5 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেলাম হচ্ছে দ্বিতীয় পুজো, সেটা হচ্ছে মুখার্জি বাগান শীতলা পুজো। এস সো এটাও কিন্তু বেশ প্রাচীন একটা পুজো। এই পুজোর বয়সও কিন্তু অলমোস্ট 60 ইয়ার্স। সো 60 ইয়ার্স কিন্তু কম হয় না আর কি, বিশালী পুজো, প্রাচীন পুজো। তো চলো, অলরেডি লাইটস দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, যেটা হয় আমরা দিনের বেলা যেহেতু বেরোই, সো কোনো বছর হ্যাঁ লাইটিংটা তোমাদের দেখে উঠতে পারি না। লাইটসগুলো যেগুলোর কথা বলছিলাম সেগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর, আর অনেক বড় বড় লাইট, মানে শীতলা পুজো ওয়াইজ কিন্তু বেশ বড় আমি বলবো। আর এই ছাতা দিয়ে যে লাইটগুলো করেছে ওগুলো কিন্তু রাত্রিবেলা বা সন্ধ্যের দিকে, হ্যাঁ, সেটা দেখতে বেশি ভালো লাগবে আর কি। তো চলো মন্দিরের একদম সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে আমরা চলে এসেছি এই মুহূর্তে শিবপুর মুখার্জি বাগান শীতলা সমিতিতে, আর এই ঠাকুরটা কিন্তু পুরোপুরি পার্মানেন্ট। ও হো হো, ওয়াও, বেশ সুন্দর এবং বেশ বড় এই ঠাকুরটা। এখানে যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু সুবিশাল, তোমরা দেখতে পাচ্ছ। ওখানের মতোই এখানেও কিন্তু জরাসুর রয়েছে এবং সাথে কিন্তু দেবীর সখাও রয়েছে। মায়ের মূর্তি কিন্তু সুবিশাল, তাই না? মানে এটা পুরোপুরি একদম প্রতিষ্ঠিত মূর্তি এখানে যাকে বলা যায়। মায়ের যে মুখশ্রী সেটা কিন্তু বেশ সুন্দর, অসাধারণ মাতৃ প্রতিমা। মানে কিন্তু গতকাল পুজো হয়েছে আমরা দেখতে পাচ্ছি। শীতলা অষ্টমীতে কত ডাক পড়েছে এখানে, সেটাই মহাদেবের মূর্তি রয়েছে এখানে, গণেশের মূর্তি রয়েছে এখানে পাশেই, মা লক্ষ্মীর মূর্তি রয়েছে, খুব সুন্দর। আমি এই মুহূর্তে চলে এসেছি মুখার্জি বাগান শীতলা পুজো, যেটা খুব বিখ্যাত হাওড়া অঞ্চলে। তো তারই একজন সদস্যকে আমি পেয়ে গেছি। স্যার, আপনার পরিচয়টা যদি একটু বলেন। আমি বুদ্ধদেব সরকার, এস কাউন্সিলর। আচ্ছা স্যার, এই পুজোর ইতিহাসটা কি? মানে এত বড় মাতৃমূর্তি দেখতে পাচ্ছি এখানে, একটু যদি ইতিহাসটা বলেন। ইতিহাস বলতে প্রথম আমাদের এখানে বহু পুরনো দুর্গা পুজো হতো, ওটা বন্ধ হয়ে গেছে। যারা যারা পুজো করতো তারা প্রায় সব মারা গেছে, এবং যখন শীতলা সবাই মিলে চিন্তা করলো যে আমরা এখানে, তখন মহামারী হচ্ছে, বসন্ত কলেরা ভরে গেছে মহামারী, তখন সব ঠিক করলো যে এখানে মা শীতলাকে আনা। তখন থেকে মা শীতলায় মাটির পুজো হতো আর মা বিসর্জন হয়ে যেত। এরম করতে করতে তখন সবাই মিলে ঠিক করলো যে মাকে এখানে প্রতিষ্ঠা করে দেবে।
সিমেন্টের প্রতিষ্ঠা করেছে 61তম বছর। সিমেন্ট হয়েছে প্রায় 5-6 বছর। 5-6 বছর, মানে এটা তাহলে সারা বছরই মা এখানে থাকেন। আচ্ছা, পুজোটা কদিন ধরে চলে? একটু যদি পুজোর কোনো স্পেশালিটি যেটা অন্য জায়গা থেকে আলাদা। পুজোর স্পেশালিটি বলছে এইখান থেকে রামকৃষ্ণ ঘাট জানেন তো, গঙ্গা, হ্যাঁ, ওখান থেকে দণ্ডি খেটে খেটে আসে 200-250 জন, সব ভাষাভাষী, মাওয়ারি, হিন্দুস্তানি, বাঙালি। এই গরমে ওখান থেকে দণ্ডি খেটে মায়ের কাছে আসে। খুব ভালোভাবেই পুজো হয়। আর প্রথম বছর যখন পুজো আরম্ভ হয় এত বরফ পড়েছিল, মনে হচ্ছিল এখানটা কাশ্মীর, মনে হচ্ছে চারিদিকে সাদা, মানে বরফ পড়েছিল, মানে শিলাবৃষ্টি। বাপ রে বাপ, আমরা তখন খুব ছোট, আগের জেনারেশন পুজোটা করতাম। বুঝতে পারলাম যে মা এখানে এসছে, তারপরে মন্দিরটা। যদি একটু বলেন যে এই মন্দিরে কি করে আসবে, মানে হাওড়া স্টেশনে নেমে এখানে আসার যদি একটু মানে পথটা বলে দেন সবাই। হাওড়া স্টেশনে নেবেন, ওখান থেকে বলবেন হাওড়া জুটমিল যাবো। জুটমিলের উল্টো দিকে অতীন্দ্র মুখার্জি লেন দিয়ে এলেই আমার এই। তো মুখার্জি বাগান দিয়ে চলতে চলতে এবার কিন্তু আমরা চলে এসেছি কৈলাস বোস লেন, অনেকটা কাশী বোস লেনের মতো শুনতে লাগছে। তো বেসিক্যালি এখানে কিন্তু বললাম যেটা প্রায় মানে কিছুটা দূরে দূরেই কিন্তু প্রচুর শীতলা পুজো হয় আর কি এই সময়, আর বেশ জমজমাট করেই হয়। একটু দুপুরের টাইম, তাই একটুখানি শান্ত রয়েছে। ও ওয়াও, হ্যাঁ ঝাড়টা বেশ সুন্দর লাগছে দেখতে। তারপর যদি আমরা ভেতরে চলে আসি তাহলে এই যে এখানে কিন্তু মা শীতলা রয়েছে, এবং প্রত্যেকটা ঠাকুরই কিন্তু এখানে এই সিমিলারিটিসটা দেখা যায়, যেটা অন্য কোথাও শীতলা পুজোর থেকে আলাদা। এখানে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে এই জরাসুর যিনি, তিনি কিন্তু একদম অ্যাকচুয়ালি এই অঞ্চলে যেটা শুনলাম আর কি, যে ওই বসন্ত এই প্রভৃতি রোগের একটা বিশাল প্রকোপ ছিল, যে কারণে কিন্তু এখানে কিন্তু ওই অসুর, হ্যাঁ, এবং অসুরকেও কিন্তু সেই কারণে এখানে রাখা হয় আর কি। মায়ের মুখটা কিন্তু এখানে বাদবাকি দুটো প্রতিমার তুলনায় বেশ স্নিগ্ধ, তাই না? হ্যাঁ, বেশ স্নিগ্ধ আর বেশ মিষ্টি। আর মায়ের যে মূর্তি, তাতে কিন্তু গহনা বেশ পরানো হয়েছে, হ্যাঁ প্রচুর সবকটা পুজোর ক্ষেত্রেই তাই, যেটা লক্ষ্য করলাম। তো এই মুহূর্তে আমি চলে এসেছি কৈলাস বোস লেনস্থ একটি শীতলা পুজো, এই অঞ্চলে খুব জনপ্রিয় একটি পুজো। আর আমি পেয়ে গেছি এই মুহূর্তে পুজোর সদস্যকে। স্যার, আপনার পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম সদস্য। এই যে পুজো, এই পুজোর বয়স কত? এখন এই 67তম বর্ষে চলছে। 67তম বর্ষের পুজো চলছে। তো পুজোর যদি একটু ইতিহাস মানে আপনার ছোটবেলা থেকে কীভাবে দেখে আসছেন? ছোটবেলা আমরা যেটা, আমাদের অনেক সিনিয়র যারা ছিলেন তাদের সঙ্গে আমরা যখন ছোটো ছিলাম এই পুজোর সঙ্গে যুক্ত ছিলাম, শিখতাম কিরমভাবে পুজো হয়, কিরমভাবে কী করতে হয় না করতে, এগুলো আমরা তো শিখেছি। তার মধ্যে বেশ কিছুজন এখন আর তারা নেই। তা আমরা এখন চালাচ্ছি পুজোটাকে এরকম করি, পাড়া পল্লীবাড়ি সবাইকে নিয়ে। হ্যাঁ, এরকম আমরা মায়ের 3 দিন গান করি, অন্নকোট করি, ভাত ডাল খাবার দাবার, এবং শুধু খিচুড়ি না, ভোগ না, মানে যেরকম। আচ্ছা, এটা তো তাহলে অন্য জায়গায় শুনেছি খিচুড়ি, আপনাদের এখানে? আমাদের এখানে 5 রকমের তরকারি, ভাত ডাল, এরকম মিষ্টি, এসব দিয়ে খাওয়াই। আমরা ছোটোখাটো একটা বিচিত্রা অনুষ্ঠান করি, পাড়ার পল্লীবাড়িকে নিয়ে ছোটোখাটো করে করি, আমরা বিসর্জন করি। এই পুজোটা কদিন ধরে চলে? এটা আপনার ধরুন পুজোটা চলে মঙ্গলবার থেকে রবিবার বিসর্জন। আর ডন্ডি ইত্যাদিও কি? ডন্ডি পাড়ার সব মামুনেরা সব আছেন, গঙ্গা তীর, সব গঙ্গাঘাট থেকে আসে ডন্ডিঘাটে। তাও আমাদের ওটা প্রায় 40-এর ওপরেই লোক ক্যান্ডিডেট হয়। 40-এর ওপর। এইভাবে পুজোটাই চলছে, এইভাবেই চলছে, চালিয়ে যাচ্ছে। আর যদি একটু আমাদের দর্শককে বলেন যে এই পুজোটায় কিভাবে আসতে হবে, তারা যদি আসতে চায় কিভাবে আসতে পারবে এখানে, মানে হাওড়া স্টেশন থেকে এখানে কিভাবে? হাওড়া স্টেশন থেকে বিভিন্ন বাস আছে, আমাদের বাস এখানে আপনার বাসে যে মিনি বাস আছে আমাদের সন্ধ্যেবাজার স্টপে, ঠিক আছে, সন্ধ্যেবাজার স্টপ থেকে বললে যে কোনো টোটো বা রিক্সা যে কোনো গাড়িতে বললে কৈলাস বোস লেন যাবো, সবাই এখান থেকে সবাই করে। আচ্ছা, আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তুই প্রত্যেকবার আমি যখন ভিডিওটা স্টার্ট করি তখনই তোর চুল ঠিক করতে লাগে। তো চলো, এই ছিল হচ্ছে এই অঞ্চলে মানে হাওড়া শিবপুর অঞ্চলে বেশ কিছু শীতলা পুজো। এইখানে কিন্তু এই শীতলা পুজো মোটামুটি দোল এবং দোল পরবর্তী সময়তেই শুরু হয়ে যায়। শীতলা অষ্টমীতে যে পুজোগুলো চলে সেগুলো দেখালাম। এছাড়াও এই অঞ্চলে আরও 3-4টি বড় বড় পুজো আছে যেগুলো দোল থেকে শুরু হয় এবং শীতলা অষ্টমীর পরবর্তী দিন বিসর্জন হয়ে যায়। ঠিক আছে, তো সেগুলো থেকে তোমরা মানে আমরা মিস করে গেলাম অবভিয়াসলি। তো নেক্সট ইয়ার অবশ্যই চেষ্টা করব সেগুলোকেও তোমাদের কাছে তুলে ধরার। তো চলো, আজকের মতো আমরা দুজন এই হাওড়া শিবপুর অঞ্চল থেকে মানে এখান থেকে আমরা টাটা হচ্ছি। আর খুব শিগগিরই বাসন্তী দুর্গাপুজো আসছে এবং সেই জন্য আমাদের দুর্গা সিরিজের নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হচ্ছি। তো চলো, টাটা।